বুঝবা না তখনই আমাকে একটু জানাই দিবা, সাথে সাথে আমাকে একটু বলবা। আচ্ছা, আজকে এখন আমাদের আগে আমি যে তোমাদেরকে প্যাম্পিকাস ভালগারিস বুলাস ডিজিজ পড়িয়েছি সেগুলোর এখন আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে ডায়াগনোসিস। আমি তো অনেক কিছু দেখালাম, এখন ডায়াগনোসিস কিভাবে তুমি ডায়াগনোসিসে পৌঁছবা। ডায়াগনোসিসে পৌঁছার মধ্যে প্রথম হচ্ছে গিয়ে কার্ডিনাল মরফোলজি, একটা কি দিয়ে তুমি দেখতে বুঝবা যে ইট ইজ প্যাম্পিকাস ভালগারিস। খুব ইম্পর্টেন্ট কার্ডিনাল মরফোলজি হচ্ছে নিকোলস্কি সাইন, আর 2 নাম্বার হচ্ছে অ্যাসবো হ্যানসেন সাইন। এখন নিকোলস্কি সাইনটা কি? নিকোলস্কি সাইনটা হচ্ছে একটা ইনটেক এপিডার্মিস শেয়ারিং অ্যাওয়ে ফ্রম আন্ডারলাইং ডার্মিস লিভিং এ মোয়েস্ট সারফেস। তার মানে বুঝায় বলতে গেলে যেটা হয় সেটা হচ্ছে যেটা হবে যে তোমার ধরো তোমার ভিডিওটা অন করি, ধরো এখানে আমার একটা বুলা আছে, এখানে একটা লার্জ বুলা আছে, এই সাইডটা হচ্ছে আমার ইনটেক স্কিন, এখানে আমার কোনো বুলা নাই, কোনো কিছু নাই। এখন আমি যদি এখানে বুলা, এখানে কিন্তু ইনটেক স্কিন, কোনো বুলা নাই। এখন আমি যদি এই জায়গাটার মধ্যে একটু টুইস্টিং করি, এই যে এরকম ভাবে আঙ্গুল দিয়ে টুইস্টিং করলাম, এরকম টুইস্টিং করলে হাতের চামড়া কি আমার গেছে? যায় নাই। এরকম টুইস্টিং করলে আমার হাতে চামড়া রয়ে গেছে। কিন্তু যাদের প্যাম্পিকাস ভালগারিস যাদের ডিজিজ তাদের এখানে ইনটেক গুলার পাশে আমি যদি টুইস্টিং অফ দ্য স্কিন করি তখন কি হবে, এই ইপিডার্মিসটা আস্তে করে শেয়ারিং অফ হয়ে যাবে, মানে উঠে চলে আসবে, আর নিচে থাকবে শুধু একটা ময়েস্ট সারফেস, অর্থাৎ ইপিডার্মিসটা উঠে আসবে ডার্মিসের থেকে, আর নিচে শুধুমাত্র একটা ময়েস্ট সারফেস, একটা সাদা সারফেস দেখা যাবে। আমার কি উঠে আসতেছে? উঠে আসতেছে না। তোমাদের সবার হাতে করে দেখো, উঠে আসবে না। কিন্তু যখন প্যাম্পিকাস ভালগারিসের পেশেন্টের ইনটেক বুলাসের পাশে আমরা যখন একটা টুইস্টিং অফ দ্য স্কিন করবো এইভাবে, তখন দেখা যাবে ইপিডার্মিসটা আস্তেই করে উঠে চলে আসছে ডার্মিসের কাছ থেকে, সেটাকেই বলতেছে আমরা নিকোলস্কি সাইন। ওকে, বুঝতে পারছো নিকোলস্কি সাইন কি? নাজিফা বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, দিস ইজ নিকোলস্কি সাইন। নাও অ্যাসবো হ্যানসেন সাইন। অ্যাসবো হ্যানসেন সাইন হচ্ছে বুলা স্প্রেড ফেনোমেনন। বুলা স্প্রেড ফেনোমেনন হচ্ছে আমাদের একটা ইনটেক বড় লার্জ বুলা আছে, বুলাটাকে আমি স্প্রেড করাবো। এখন স্প্রেড করাবো কি, ছিঁড়ে টিড়ে তো স্প্রেড করাবো না। অ্যাসবো হ্যানসেন সাইনের আরেকটা নাম হচ্ছে বুলা স্প্রেড ফেনোমেনন। এটা আমি কি করব, যখন একটা ইনটেক বুলা থাকবে, আমার একটা ইনটেক বুলা আছে, ইনটেক বুলাকে আমি যদি লেটারালি একটু প্রেসার দেই তখন কি হবে। আচ্ছা, আমি একটা বুলার ছবি দেখাই বলি, তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হবে। নড়ে না? এই যে একটা বুলা আছে, এই বুলাটাকে আমি যদি ল্যাটারালি একটু প্রেসার দিই তখন কি হবে, তখন দেখা যাবে তার যে ফ্লুইডটা আমার এই ইনটেক স্কিনের উপরে চলে আসবে। প্র্যাকটিক্যালি কি চলে আসে? প্র্যাকটিক্যালি চলে আসে না। যেহেতু আগে আমি বলছিলাম যে এটা একটা থিন ফ্ল্যাসিড বুলা, ফ্ল্যাসিড এবং থিন ওয়াল, সেই জন্য এই থিন ওয়ালটা এবং ফ্ল্যাসিডিটির কারণে এই বুলাটা আস্তে করে এই সাইডে চলে যাবে। তখন মনে হবে যে এই ইনটেক ইপিডার্মিসের মধ্যে পানিটা চলে গেছে, তখন বুলার উপরের পর্দাটা দেখা যাবে না, শুধুমাত্র দেখা যাবে ইনটেক ইপিডার্মিস, তার উপরে ফ্লুইড। এটাকেই বলতেছে বুলা স্প্রেড ফেনোমেনন। অর্থাৎ বুলাটাকে আমি স্প্রেড করে দিলাম, কিন্তু প্র্যাকটিক্যালি আসলে বুলাটা স্প্রেড হচ্ছে না, বুলাটা কিন্তু ইনটেক্টই রয়ে যাচ্ছে। ফ্ল্যাসিড ওয়ালের কারণে সেই বুলাটাকে আমি যখন লেটারালি ধাক্কা দিব তখন পুরো ফ্লুইডটা এখানে চলে আসবে, এই সাইডে চলে আসবে। আবার যখন আমি ধাক্কাটা সরাই দিব আবার বুলাটা তার জায়গায় চলে আসবে। এটা কিন্তু নর্মালি তুমি যদি একটা বার্নের পেশেন্টের করে দেখো, বার্নের একটা বুলা যদি দেখো, দেখবা এই ধরনের কোনো বুলা, মানে এই ধরনের পুরো ফ্লুইডটা আরেকটা ইনটেক্ট ইপিডার্মিসের উপরে চলে যাচ্ছে না। কিন্তু প্যাম্পিকাস ভালগারিসের পেশেন্টদের করলে তাদের বুলার ক্রাইটেরিয়ার কারণে, আমি ওই দিন বলে দিয়েছিলাম থিন ওয়াল্ড, ইজিলি ফ্ল্যাসিড, এই বুলার ক্রাইটেরিয়ার কারণে মনে হবে পুরো ফ্লুইডটা ইনটেক্ট ইপিডার্মিসের উপরে চলে গেছে। দিস ইজ কল্ড। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছো? ম্যাডাম আমি রোল 27 নাদিয়া রহমান শান্ত। হ্যাঁ 27, তুমি গিফট ওনার, কিন্তু তোমাকে তো আমি
ক্লাসে প্রেজেন্ট পেলাম না। ম্যাডাম আমি জয়েন করতে পারিনি। এখন আসছো? জি ম্যাডাম আমি আরো কংগ্রেচুলেশন, তুমিও দুইটা, Thank তুমি you, ma'am. তিনটা জি ম্যাডাম। দিস ইজ বুলা। বুলাটাকে আমি যখন ল্যাটারালি প্রেসার দিব, পিছন এদিক থেকে ধাক্কা দিব, তখন আমার ইন্টেস্টিনের উপরে ফ্লুইডটা চলে আসবে। দিস ইজ কল্ড বুলা স্প্রেড ফেনোমেনন। এখন বুলা স্প্রেড ফেনোমেননটাকে আমরা কি বলবো? এটার আরেকটা নাম হচ্ছে এসবো হ্যানসেন সাইন। এটা হচ্ছে ইজ ইলিসিয়েটেড বাই প্রেসার অন এন ইনটেক্ট বুলা। ইনটেক্ট বুলার উপর আমি প্রেসারটা দিলাম, gently forcing the fluid to spread under the adjacent skin. ফ্লুইডটা gently forcing হয়ে যাচ্ছে কোথায়? adjacent skin. তাহলে দুইটা পেয়ে গেলাম আমরা। একটা হচ্ছে নিকোলস্কি সাইন, যেটা আমি বললাম যে একটা ইনটেক ইপিডার্মিসটা উঠে চলে শেয়ারিং অফ হবে আন্ডারলাইং ডার্মিস থেকে and leaving a moist surface. নাম্বার 2 হচ্ছে এসবো হ্যানসেন সাইন। দিস ইজ বুলার স্প্রেড ফেনোমেনন। এটার আরেকটা নাম হচ্ছে বুলার স্প্রেড ফেনোমেনন, যেটা ইলিসিয়েটেড হবে বাই প্রেসার অন এন ইনটেক্ট বুলা, gently forcing the fluid to spread under the adjacent skin. This is too important for Bullous disease. This is too important for Bullous disease. Now Jank test. জ্যাং টেস্টে আমাদের কি? জেংস টেস্টে আমরা সাধারণত এটা খুব ইজিলি টেস্ট করা যায়। সেটা হচ্ছে একটা, আমরা জেং টেস্টে যখন আমরা জেং কালেকশন করি তখন আমরা কি পাই? লার্জ রাউন্ডেড ক্যারাটিনোসাইট পাই। আমি তোমাদেরকে গত ক্লাসে বলেছি যে স্কিনের 4টা সেল আছে। নাম্বার 1 ইজ ক্যারাটিনোসাইট, মেলানোসাইট, ল্যাঙ্গারহ্যান্স সেলস, মার্কেল সেল। দিস 4টা সেল খুব ইম্পর্টেন্ট। তার মধ্যে মেইন হচ্ছে ক্যারাটিনোসাইট, অর্থাৎ 95% সেলই হচ্ছে ক্যারাটিনোসাইট। এই ক্যারাটিনোসাইটটা আমরা কি পাবো? লার্জ রাউন্ডেড ক্যারাটিনোসাইট উইথ হাইপারট্রফিক নিউক্লিয়াস, সাথে একটা নিউক্লিয়াস পাবো। লেজি অর এটাকে বলতেছে হেজি অর অ্যাবসেন্ট নিউক্লিয়াই। এখানের মধ্যে নিউক্লিয়াই হেজি থাকবে অথবা অ্যাবসেন্ট থাকবে। অ্যাবান্ডেন্ট বেসোফিল সাইটোপ্লাজম থাকবে। দিস এই সেলটাই আমরা পাবো, যেটাকে বলতেছে টি জ্যাঙ্ক সেল বা জ্যাঙ্ক সেল। এই বেসোফিলিক সাইটোপ্লাজমটা নরমালি আমরা ক্যারাটিনোসাইটে কি পাই? নরমালি আমরা ক্যারাটিনোসাইটে পাই ইসোনোফিলিক ক্যারাটিনোসাইট সাইটোপ্লাজম। ইসোনোফিলিক সাইটোপ্লাজম মানে আমরা যখন স্লাইডে দেখবো তখন দেখবো একটা গোলাপি গোলাপি সেল, কিন্তু যখনই আমরা জ্যাঙ্ক সেল দেখবো তখন আমরা দেখবো কি ক্যারাটিনোসাইটটা নীল নীল ব্লুইশ কালার। এটাকে বলতেছে বেসোফিলিক সাইটোপ্লাজম। বেসোফিলিকের কালারটা হচ্ছে ব্লুইশ কালার, আর ইসোনোফিলিকের কালারটা হচ্ছে কি তোমার মানে গোলাপি কালার। কিন্তু আমরা এখানে গোলাপি কালারের ক্যারাটিনোসাইটের জায়গায় পাবো বেসোফিলিক সাইটোপ্লাজম। বেসোফিলিক সাইটোপ্লাজমটা হচ্ছে ক্যারাটিনোসাইটের ভিতরে যে সাইটোপ্লাজম, অর্থাৎ ব্লুইশ কালারের সেল দেখা যাবে। ওই ব্লুইশ কালারের সেল দেখে আমরা বুঝবো যে এখানে জ্যাঙ্ক সেল প্রেজেন্ট আছে, অর্থাৎ অ্যাকান্টোলাইটিক সেলটা প্রেজেন্ট আছে। ঠিক আছে, বোঝা যাচ্ছে? সৌরভ শোনা যাচ্ছে? ম্যাম সৌরভ একটু মানে ওদের ওখানে কারেন্ট চলে যাচ্ছে। আচ্ছা, অসুবিধা নাই। কি নাজিফা শোনা যাচ্ছে? জি ম্যাম আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, শোনা না গেলে আমাকে সাথে সাথে একটু নক করবা, ঠিক আছে? জি জি ম্যাম। এরপর আসতেছে ডার্মাটোপ্যাথোলজি। ডার্মাটোপ্যাথোলজি ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট। ডার্মাটোপ্যাথোলজি দিয়েই আমরা কিন্তু এই ধরনের অটোইমিউন বুলাস ডিজিজ গুলা চিনতে পারি। এই ডার্মাটোপ্যাথোলজি স্টেইনটা আমরা কি করি? হিমাটক্সিলিন অ্যান্ড ইউসিন স্টেইন। হিমাটক্সিলিন অ্যান্ড ইউসিন স্টেইন যখনই করি তখন আমরা কি কি পাই? নাম্বার 1 পাই অ্যাকান্থোলাইসিস। অ্যাকান্থোলাইসিস বলতে আমরা কি বুঝাচ্ছি? লস অফ ইন্টারসেলুলার কানেকশন। লস অফ ইন্টারসেলুলার কানেকশন মানে হচ্ছে গিয়ে দুইটা সেলের মাঝে কানেকশনটা লস হয়ে যাবে, অর্থাৎ থাকবে না। লস অফ ইন্টারসেলুলার কানেকশন যখনই হবে তখন কি হবে? দুইটা সেলের মধ্যে কানেকশন নাই, ছিঁড়ে গেছে, তাহলে ক্যারাটিনোসাইটের মধ্যেও লস অফ কোহেশন হবে, কোহেশনটা ছিঁড়ে যাবে, তখন ওখান থেকে বুলা আসবে। তার মানে বুলা আসবে এটা পরে। এখন আমরা প্রথমে কি পাবো? অ্যাকান্থোলাইসিস পাবো, অর্থাৎ দুইটা সেলের মধ্যে কোনো কানেকশন দেখা যাবে না। নাম্বার 2 পাচ্ছি সুপ্রাবেজাল ব্লিস্টার ফর্মেশন। সুপ্রাবেজাল ব্লিস্টার ফর্মেশন মানে আমি এর আগে বলেছি যে স্কিনের মধ্যে 4টা লেয়ার থাকে। একটু ভিডিওটা অন করে দেখাই। 4টা লেয়ার থাকে মানে এই যদি আমার খাতাটা হয়, এই যে দেখো 4টা লেয়ার মানে 4 লেয়ার্স। সবচেয়ে উপরের লেয়ার, সেকেন্ড লেয়ার, মানে এরকম লেয়ার গুলো ঠিক এইভাবে থাকে, একটার পর একটা একটা করে থেকে থাকে। এখন সবচেয়ে উপরের লেয়ারটা আমি যদি চিন্তা করি, সবচেয়ে উপরের লেয়ারটা হচ্ছে গিয়ে স্ট্রেটাম বেজিলি। স্ট্রেটাম বেজিলিটা থাকে সবচেয়ে নিচে। নিচ থেকে যদি চিন্তা করি তাহলে বেজিলিটা থাকবে সবচেয়ে নিচে, তার উপরে থাকবে স্ট্রেটাম স্পাইনোসাম,
তার উপরে থাকবে স্ট্রেটাম গ্র্যানুলোসাম, তার উপরে থাকবে স্ট্রেটাম কর্নিয়াম। অর্থাৎ আমরা যে লেয়ারটা চোখে দেখি, আমাদের স্কিনের উপরে যে লেয়ারটা থাকে, দিস ইজ স্ট্রেটাম কর্নিয়াম। এই কর্নিয়ামের মধ্যে আমাদের ডেড ক্যারাটিনোসাইট থাকে। এই ডেড ক্যারাটিনোসাইটের জন্যই আমাদের প্রায়ই দেখবা চামড়া, ওই যে চামড়া থেকে উপর থেকে দেখা যায় না ময়লা ময়লা উঠে আসতেছে, দিস ইজ ডেড ক্যারাটিনোসাইট। এটা প্রায়ই চলে আসে। অনেকে এসে কাপড় দিয়ে ঘষে টসে ওই ক্যারাটিনোসাইটের অবস্থা আরো 12টা বাজাইতে, যতটুকু না ডেট আছে বাকিগুলোকেও ডেট করে ছেড়ে দেয়। কিন্তু এই সবচেয়ে উপরের লেয়ারটা হচ্ছে স্ট্রেটাম ক্যারাটিনোসাইট, আর সবচেয়ে নিচের লেয়ারটা হচ্ছে স্ট্রেটাম বেজেলি। এবং আমরা যেটা হয় যে এখানের মধ্যে স্ট্রেটাম বেজেলির উপরেই ব্লিস্টার ফর্মেশন হয়। সাধারণত কোনো কোনো ডিজিজ আছে যে ইপিডার্মিস, তার নিচে হচ্ছে ডার্মিস, ডার্মো ইপিডার্মাল জাংশন যেটা, সেখান থেকে ব্লিস্টার ফর্মেশন হওয়া কিন্তু খুব ইজি, কারণ দুইটা লেয়ারের মাঝখানের জাংশন অলওয়েজ উইক থাকে। কিন্তু এইটাতে জাংশনের মধ্যে না হয়ে বেজাল লেয়ারের উপরে হয়, অর্থাৎ সুপ্রাবেজাল মানে গ্র্যানুলোসামের নিচে বেজাল লেয়ার, সেই বেজাল লেয়ারের উপর থেকে উঠবে, অর্থাৎ ডার্মিসকেও টাচ করবে না, কথাটা খেয়াল রেখো। ডার্মো ইপিডার্মাল জাংশনকেও টাচ করবে না, শুধুমাত্র বেজাল লেয়ারের উপরে, অর্থাৎ উপরের 4টা লেয়ার, অর্থাৎ পিওর ইপিডার্মিসের উপর মধ্যে থেকে সে উঠে আসবে। নাম্বার 2 হচ্ছে অ্যাকান্থোলাইটিক সেলস উইদিন দ্য ব্লিস্টার। ব্লিস্টারের ভিতরে অ্যাকান্থোলাইটিক সেল পাওয়া যাবে। আরেকটা জিনিস হচ্ছে বেজাল সেল। এই যে বেজাল সেলগুলো, বেজাল সেলে আমাদের কি থাকতেছে, স্ট্রেটাম ক্যারাটিনোসাইট থাকবে। এই ক্যারাটিনোসাইট গুলাকে দেখতে মনে হবে র অফ টমস্টোন বলতে বোঝাচ্ছে যে ক্রিশ্চিয়ানদের আমরা যখন ওই যে কবরস্থানে যাই না, তখন দেখবা ওদের কবরস্থানের মধ্যে নামটা লেখা থাকে কিভাবে, এই যে এই স্টাইলে নামটা লেখা। ম্যাম আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম মিউট হয়ে গেছে। এখন হচ্ছে জি ম্যাম, এখন শুনতে পাচ্ছি। নাজিফা, এই যে এইরকম খ্রিস্টানদের কবরস্থানে দেখো না, এইরকম একটা নাম, এখানে একটা জায়গা থাকে যেখানে মধ্যে নাম লেখা থাকে, আর এখানে নিচে থেকে স্ট্যান্ডের মতো করে মাটির সাথে লাগানো থাকে। এটাকে আমরা বলতেছি টমস্টোন, র অফ টমস্টোন। এইরকম যখন আমরা স্লাইডের নিচে যাব, দেখা যাবে 1টা 2টা 3টা 4টা এরকম অসংখ্য র অফ টমস্টোন দেখা যাচ্ছে। র অফ টমস্টোন বুঝছো তো? বুঝতে পারছো তো জিনিসটা? ওই যে ওয়ার সিমেট্রি বা ওগুলাতে গেলে দেখা যায় যে অসংখ্য কবর, আর সাথে ওই যে সবার নামটা এইভাবে লেখা থাকে টি শেপের একটা স্ট্যান্ডের মতো। দিস ইজ র অফ টমস্টোন। এবং আমরা যখনই হিস্টোপ্যাথোলজি স্লাইডটা নেই, তখন দেখা যাবে যে এই সেলগুলো, অর্থাৎ ক্যারাটিনোসাইট সেলগুলো র অফ টমস্টোনের মতো ডিস্ট্রিবিউশন থাকতেছে। তাহলে হিস্টোপ্যাথোলজিতে আমরা আলটিমেট কি পেলাম? অ্যাকান্থোলাইসিস, সুপ্রাবেজাল ব্লিস্টার ফর্মেশন, অর্থাৎ বেজাল লেয়ারের উপরে ব্লিস্টার ফর্মেশন থাকবে, অ্যাকান্থোলাইটিক সেলস উইদিন দ্য ব্লিস্টারের ভিতরে অ্যাকান্থোলাইটিক সেলগুলো আমরা পাবো। আর বেজাল অ্যাকান্থোলাইটিক সেল বলতেই বোঝা যাচ্ছে যে আমাদের দুইটা ক্যারাটিনোসাইটের মাঝখানে এই ধরে দুইটা সেল, এই মাঝখানে একটা জাংশন থাকে, দিস ইজ ডেজমোজোম। এই জাংশনটা থাকবে না, তার মানে দুইটা শুধু সেল পাবো, নো জাংশন, কোনো জাংশন থাকবে না। এটাকে বলা হয় অ্যাকান্থোলাইটিক সেল পাবো ব্লিস্টারের মাধ্যমে। আরেকটা হচ্ছে বেজাল সেল, যেগুলোকে দেখা যাবে র অফ টমস্টোনের মধ্যে। দিস ইজ ডার্মাটোপ্যাথোলজি। নাম্বার 2 হচ্ছে ডিআইএফ টেস্ট, অর্থাৎ ডাইরেক্ট ইমিউনোফ্লোরোসেন্ট টেস্ট। ডাইরেক্ট ইমিউনোফ্লোরোসেন্ট টেস্টে আমরা কি পাই? ইন্টারসেলুলার ডিপোজিশন অফ আইজিজি, ইমিউনোগ্লোবুলিন জি পাচ্ছি, আরেকটা কি পাচ্ছি? C3 পাচ্ছি। এখন এই ডাইরেক্ট ইমিউনোফ্লোরোসেন্ট টেস্টটা প্র্যাকটিক্যালি আসলে তোমার ডায়াগনোসিসের জন্য যতটুকুনটা ইম্পর্টেন্ট, তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট। দিস ইজ ইম্পর্টেন্ট ফর প্রগনোসিস, অর্থাৎ আমরা যখন ট্রিটমেন্টটা দিব তখন রুগীটার প্রগনোসিস কেমন হচ্ছে, অর্থাৎ রুগীটা ভালোর দিকে যাচ্ছে কি যাচ্ছে না, এই প্রগনোস্টিক, এটার মেইন ভ্যালুটা হচ্ছে প্রগনোসিস। মানে আমরা প্রগনোসিসটা দেখার জন্য ডিএফ টেস্টটা করি। ইট ইজ অলসো, মানে এই কারণে এটা প্রগনোস্টিক ভ্যালু দেখার জন্য আমরা সাধারণত ডিএফ টেস্ট করি। নাম্বার 2 হচ্ছে ইনডাইরেক্ট, 5 নাম্বার হচ্ছে ইনডাইরেক্ট ইমিউনোফ্লোরোসেন্ট টেস্ট অর অ্যান্ড এলাইজা টেস্ট, যেটা হচ্ছে ডিটেকশন অফ আইজিজি ইন সিরাম। এখানে আমরা কি দেখবো? ইমিউনোগ্লোবুলিন জি যেটা, সেটা সিরামে ইমিউনোগ্লোবুলিন জিটা পাবো। তাহলে আমাদের মেইন ডায়াগনোসিস করব কিভাবে? নাম্বার 1 হচ্ছে
কার্ডিনাল মরফোলজি। কার্ডিনাল মরফোলজির মধ্যে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে নিকোলস্কি সাইন, অ্যাসবো হ্যানসেন সাইন। নাম্বার 2 হচ্ছে জ্যাং টেস্ট। এটাকে কিন্তু টি জ্যাং বলবা না, টি কথাটা উজ্জ্ব থাকে। জ্যাং টেস্ট, যেখানে আমরা পাবো কি অ্যাকান্থোলাইটিক সেল পাবো। ডার্মাটোপ্যাথোলজি, যেটা হচ্ছে ডার্মাটোপ্যাথোলজি, অর্থাৎ যখন আমরা স্লাইডে স্পেসিমেনটা দেখবো, যে স্লাইডটা কেটে পাঠাই দিই না, আমরা স্কিন বায়োপসি করে পাঠাই দিই, তখন আমরা ওই স্লাইডে কি পাবো, ওই স্লাইডটা আমরা দেখবো কি দিয়ে একটা স্টেইন করি, সেটা হচ্ছে হিমাটক্সিলিন অ্যান্ড ইউসিন স্টেইন, যেটাকে বলা হয় H&E স্টেইন। এই স্টেইনটা করলে আমরা পাবো অ্যাকান্থোলাইসিস, সুপ্রাভেজাল ব্লিস্টার ফর্মেশন, অ্যাকান্থোলাইটিক সেল উইদিন দ্য ব্লিস্টার, basal cells like raw of tombstone। ক্লিয়ার? আরেকটা করবো DIF টেস্ট, যেটা হচ্ছে ডাইরেক্ট ইমিউনোফ্লুরোসেন্ট টেস্ট। সেখানে আমরা পাবো ইন্টারসেলুলার ডিপোজিশন অফ IgG and C3। আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ইমিউনোফ্লুরোসেন্ট টেস্ট করবো অ্যান্ড এলাইজা টেস্ট করবো, যে দুইটার ক্ষেত্রেই আমরা পাবো সিরামের মধ্যে IgG। এর মধ্যে একমাত্র DIF টেস্ট হুইচ ইজ ইম্পর্টেন্ট ফর প্রগনোস্টিক ভ্যালু। আচ্ছা, নেক্সট স্লাইডে যাচ্ছি। নেক্সট স্লাইড। নেক্সট হচ্ছে গিয়ে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। হ্যাঁ, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হচ্ছে আমাদের ডিডি যেটাকে আমরা বলি, অর্থাৎ এই ডিজিজের সাথে আমাদের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আর কি কি হতে পারে। একটা হচ্ছে বুলাস পেমফিকয়েড। তোমাদেরকে আসলে বুলাস পেমফিকয়েড পর্যন্ত জানলেই হবে। এর পরে যে ডিজিজগুলো আমি বলবো সেগুলো হচ্ছে গিয়ে শুধু নামটা জেনে রাখবা, পুরো ডিজিজটা জানা আসলে একটু টাফ। নাম্বার 2 হচ্ছে ডার্মাটাইটিস হার্পিটিফর্মিস, প্যামফিগাস ফলিয়েশিয়াস, ইপিডার্মোলাইসিস বুলোসা, বুলাস ড্রাগ রিঅ্যাকশন, বুলাস ইম্পিডিগো। এই জিনিসগুলো হচ্ছে তোমার সবগুলোই হচ্ছে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। তার মধ্যে তোমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে বুলাস পেমফিকয়েড, আর নিচের দুইটা অর্থাৎ বুলাস ড্রাগ রিঅ্যাকশন এন্ড বুলাস ইম্পিডিগো যেটা, সেটাও তোমাদেরকে একটু জানাই আছে, এটা আমি একটু বললেই বুঝতে পারবা তোমরা। এখন হচ্ছে বুলাস পেমফিকয়েড। বুলাস পেমফিকয়েড আর প্যামফিগাস ভালগারিস দুইটাই ধরো খালাতো ভাই, খালাতো বোন। এখন এদের মধ্যে পার্থক্যটা কি, পার্থক্যটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। বুলাস প্যামফিগাস বুলাস পেমফিকয়েড, প্যামফিগাস ভালগারিস, এটার এজ গ্রুপটা হচ্ছে সাধারণত প্যামফিগাস ভালগারিসটা 40 to 60 ইয়ার্স এর মধ্যে হয়, আর বুলাস পেমফিকয়েডটা 60 ইয়ার্স এর পরে হয়, অর্থাৎ একটু বৃদ্ধ বয়সে 60 to 80 ইয়ার্স এর মধ্যে হয়। লেশনটা এর আগে আমরা পড়িয়েছি, ফ্ল্যাসিড বুলা থাকবে, ইরাইথেমাটা আসলে কখনো থাকে কখনো থাকে না, কিন্তু আমি না বললাম যে একবার একটা পড়ানোর সময় বলছিলাম যে নর্মাল স্কিনের উপরে বুলাটা থাকতে পারে, রেড স্কিনের উপরে বুলাটা থাকতে পারে, অর্থাৎ ইরাইথেমাটা পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে। সুতরাং ইরাইথেমাটা তোমার ডায়াগনস্টিক না এখানে। ফ্ল্যাসিড বুলা ঠিক আছে, মিউকাস মেমব্রেন এফেক্ট করে, কমনলি করবেই, অ্যাসিমেট্রিক্যাল, অর্থাৎ বুলা যে কোনো একদিকে থাকতে পারে, দুই দিকেই বুলা থাকবে, নট নেসেসারি দুই দিকে বুলা থাকবে এরকম না। ডিসক্রিট অর গ্রুপড, অর্থাৎ ছড়ায় ছড়ায় থাকতে পারে, একসাথে অনেকগুলো মিলেও থাকতে পারে। মেইনলি এফেক্টেড এরিয়াতে হচ্ছে ফেস, স্কাল্প, নেক, ট্রাঙ্ক। আর এটা এনলার্জ হয়, অর্থাৎ অনেকগুলো বুলা বড় হতে পারে। কিভাবে? বাই পেরিফেরাল এক্সটেনশনও হতে পারে, অথবা একটার সাথে আরেকটা কোয়ালেস করেও বড় হতে পারে, অর্থাৎ দুইটা বুলা একসাথে হয়েও তোমার বড় হতে পারে, অথবা বুলাটাই আস্তে আস্তে বড় হতে পারে। এটা হচ্ছে পেরিফেরাল এক্সটেনশন। আরেকটা হচ্ছে লিটল অর নো টেন্ডেন্সি টু হিল। এটা কথাটা আমি বারবার তোমাদেরকে ক্লাসে বলেছি যে কোনো ধরনের টেন্ডেন্সি থাকে না হিল হওয়ার যতক্ষণ না পর্যন্ত আমরা চিকিৎসাতে যাব। এটাকে আমরা বলতেছি লিটল অর নো টেন্ডেন্সি টু হিল, অর্থাৎ এটার মধ্যে ক্রাস্টেড থাকে, ক্রাস্টিং থাকে। আর একটা হচ্ছে তোমার বুলাস পেমফিকয়েডটা যদি অল্টারনেটলি চিন্তা করি, এখানে ছিল ফ্ল্যাসিড বুলা, এখানে হচ্ছে টেন্সড বুলা, অর্থাৎ একদম টান টান হয়ে আছে এইরকম একটা বুলা। এটাকে আমরা যে বুলা স্প্রেড ফেনোমেনন, এটাকে যখনই আমি প্রেসার দিব তখন এটা সাইডে চলে যায় না, কিন্তু টেন্স বুলাতে তো বুলা স্প্রেড ফেনোমেনন হবে না। সেই ক্ষেত্রে আমাদের এখানে ওই সাইনটার নাম কি, বুলা স্প্রেড ফেনোমেননের আরেকটা নাম কি ছিল বলো তো, বলতে পারবা কেউ? এই মাত্র পড়ে আসছি, আরেকটা কি নাম ছিল? বুলা স্প্রেড ফেনোমেনন, অ্যাসবো হ্যানসেন সাইন। আগের স্লাইডে ছিল না? কার্ডিনাল ফিচারের আগে স্লাইডে ছিল, মনে আছে না নাই? আচ্ছা যাই হোক, আরে একটু পড়া আসলে ভুলে গেলে হবে কিভাবে? বুলা স্প্রেড ফেনোমেননটা তোমার, অর্থাৎ অ্যাসবো হ্যানসেন সাইনটা তোমার পেমফিগাস ভালগারিসে থাকবে, কিন্তু বুলাস পেমফিকয়েডে থাকবে না।
এই হচ্ছে গিয়ে তোমার মেইন ক্রাইটেরিয়া। তাহলে ইম্পর্টেন্টটা হচ্ছে টেন্স বুলা থাকবে, ইরাইথেমা থাকবে, মিউকাস মেমব্রেন। আচ্ছা, এখন বুলাস পেমফিকয়েডের মধ্যে নেক্সট ক্রাইটেরিয়া কি? ইরাইথেমা, অর্থাৎ বুলাটার চারিদিকটা রেড কালার থাকবে, যেটা ওই পেমফিকাস ভালগারিসের ক্ষেত্রে আমরা বলছিলাম নর্মাল স্কিনেও থাকতে পারে অথবা ইরাইথেমার মধ্যে মানে রেড স্কিনের মধ্যেও থাকতে পারে। কিন্তু বুলাস পেমফিকয়েড অলওয়েজই দেখা যায় যে ইরাইথেমাটা চারিদিকটা ইরাইথেমা থাকবে। মিউকাস মেমব্রেন ওইটাতে ছিল কমন, কিন্তু বুলাস পেমফিকয়েডে মিউকাস মেমব্রেন এফেক্টটা হচ্ছে রেয়ার, সবসময় এফেক্ট করবে না। পেমফিকাস ভালগারিসে কিটা ছিল অ্যাসিমেট্রিক্যাল, অর্থাৎ তোমার একটা ধরো শুধুমাত্র একদিকে ট্রাঙ্কে হয়েছে, আরেকদিকে ট্রাঙ্কে হয় নাই। কিন্তু বুলাস পেমফিকয়েড জেনারেলি দেখা যায় দুই সাইডকেই এফেক্ট করে, অর্থাৎ বাম সাইড করলেও ডান সাইডে করে। সাধারণত দেখা যায় সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন থাকে। ওইটাতে ছিল ডিসক্রিট অর গ্রুপ, আর এটাতে হচ্ছে গ্রুপ সামটাইমস হিমোরেজিক, অর্থাৎ দেখা যাবে যে এগুলা একসাথে ছোকা ছোকা হয়ে আছে, অর্থাৎ কিন্তু হারপিস জোস্টারের মতো না, কিন্তু এত ছোট ছোট গ্রেপ লাইক না, হয়তো একটা এখানে আরেকটা এখানে পাশাপাশি পাশাপাশি অনেকগুলো থাকবে। দিস ইজ গ্রুপ। আর সামটাইমস হিমোরেজিক, আমরা বলছিলাম যে এখানের যে ফ্লুইডটা থাকে সেটা কখনো ক্লিয়ার থাকতে পারে, কখনো সেরাস হতে স্যাঙ্গুইনাস হতে পারে, কখনো হিমোরেজিক হতে পারে। কিন্তু এইটাতেও বলা হচ্ছে যে কখনো কখনো হিমোরেজিক গুলা পাওয়া যেতে পারে। হিমোরেজিক গুলা একটা খুব কমন আছে চিকেন পক্স। চিকেন পক্সের দেখো কখনো কখনো নর্মাল পানির মতো থাকতে পারে, কখনো কখনো হিমোরেজিকও থাকতে পারে। এটাও ঠিক সেম, যে কখনো কখনো ক্লিয়ার ফ্লুইড থাকে, কখনো কখনো হিমোরেজিক ফ্লুইড থাকে। এখানে বলতেছে যে কমন সাইট গুলো কি? লেগসে থাকে, আর্মে থাকে, হেডে থাকবে, নেকে থাকবে। সাইড মোটামুটি সবগুলাতেই সেম। তারপর হচ্ছে এটা নট এনলার্জ, অর্থাৎ এটা টেন্স বুলা, তো এটা যে বুলাটা প্রথমে ছিল সেটাই পাবো। 2 দিন পরে বুলাটা আস্তে আস্তে বড় হয়ে যাবে, এই ধরনের কোনো টেন্ডেন্সি এটা নাই, অর্থাৎ নট এনলার্জ। সবসময় এটাকে আমরা বড় নাও পেতে পারি, এটা যে সাইজ ছিল সেই সাইজই থাকবে। আর একটা হচ্ছে টেন্ডেন্সি টু হিল, দিস ইজ দ্য গুড সাইন, অর্থাৎ এটা ভালো হয়ে যাওয়ার একটা প্রবণতা আছে, টেন্ডেন্সি টু হিল। নিকোলস্কি সাইন আমরা আগেই বলেছি, এটাতে পজিটিভ থাকবে। নিকোলস্কি সাইনটা কি? অর্থাৎ নর্মাল স্কিনের যখন নিকোলস্কি সাইনটা হচ্ছে যখনই আমরা একটা বুলার পাশে নর্মাল সিলকে টুইস্ট করব, তখন পেমফিকাস ভালগারিসের ক্ষেত্রে সেটা শেয়ারিং অফ হয়ে যাবে। কিন্তু বুলাস পেমফিকয়েডের ক্ষেত্রে স্কিনটা নর্মাল থাকবে, অর্থাৎ আমার স্কিন যেমন এরকম টুইস্ট করলে উঠে আসে না, সেই রকম উঠে আসবে না। দিস ইজ নিকোলস্কি সাইন, এখানে নেগেটিভ হবে, অর্থাৎ উঠে আসবে না। কিন্তু তোমার পেমফিকাস ভালগারিসের ক্ষেত্রে নিকোলস্কি সাইনটা পজিটিভ হবে। নাও জেনারেল হেলথ, জেনারেল হেলথ হচ্ছে ডিটোরিয়েট গ্র্যাজুয়ালি, আর এটা হচ্ছে ইউজুয়ালি ফেয়ার, মানে জেনারেল হেলথে কোনো সমস্যা হবে না। বাট যখন আমি পেমফিকাস ভালগারিসের রোগীদেরকে ভর্তি করাবো, দিস ইজ ডিটোরিয়েট গ্র্যাজুয়ালি। আমি আগেই বলছিলাম যে পেমফিকাস ভালগারিসটা হচ্ছে আমাদের জন্য ইটস আ মেডিকেল ইমার্জেন্সি। মেডিকেল ইমার্জেন্সি অর্থে রোগীটা আস্তে আস্তে খারাপের দিকে যায়, সেই জন্য ডিটোরিয়েট গ্র্যাজুয়ালি, এটা আস্তে আস্তে খারাপের দিকে যাবে। আচ্ছা বলো তো, ক্লাসে প্রেজেন্ট আছো? গতকালকে যে এটা যেন কি, নাদিয়া রহমান শান্তা, শান্তা তুমি বলো তো ডিটোরিয়েট করবে কেন গ্র্যাজুয়ালি? তোমার একটা আনসারের ভিত্তিতে বলছি আমি, এটা ডিটোরিয়েট করবে কেন গ্র্যাজুয়ালি? শান্তা আছো এখানে? শোনা যাচ্ছে? শান্তা তুমি তোমারটা আনমিউট করে বলো তো কেন ডিটোরিয়েট করবে গ্র্যাজুয়ালি? ম্যাডাম জানি না। জি ম্যাডাম আসি। জানবে না কেন? তুমি তো আনসারটা করেছিলে। এর মধ্যে কি হবে? ও ক্রাস্ট থাকবে, ক্রাস্ট। ক্রাস্ট, হ্যাঁ, এই ক্রাস্টটা থাকার কারণে কি হবে? রোগীটা খেতে পারবে না, খেতে পারবে? কারণ তার তো না না না, ক্রাস্টের জন্য খেতে পারবে। হ্যাঁ, ক্রাস্টের জন্য খেতে পারবে না। সেই কারণে কি হবে? একে তো হচ্ছে তার নিউট্রিশনাল ইমব্যালেন্সি হয়ে যাবে, সেই জন্য রোগীটা খেতে পারতেছে না। তার মধ্যে এত লার্জ বুলা, অর্থাৎ ফ্লুইড ইলেকট্রোলাইট ফ্লুইড ব্যালেন্স ডিস্টার্ব হবে, সেই কারণে রোগীটা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ডিটোরিয়েট করবে। আরো কারণ আছে, ইনফেকশন হবে, সেগুলো আমি পরে তোমাদেরকে বুঝিয়ে বলবো। এই কারণে পেমফিকাস ভালগারিস ডিটোরিয়েট করবে গ্র্যাজুয়ালি, ঠিক আছে? আর এটা তো ফেয়ার, অর্থাৎ বুলাস পেমফিকয়েড ইজ গুড, মানে ভালো। দুইটা বুলাসের মধ্যে এটা হচ্ছে ভালো। এটা হলে দেখা যায় যে অনেক সময় চিকিৎসাও লাগে না, রোগী অটোমেটিক্যালি ভালো হয়ে যায়, এবং সাধারণত দেখা যায় 3 উইকস পরে আস্তে আস্তে বুলাগুলা চলে গেছে, রোগীটা ভালো হয়ে গেছে। কিছু পোস্ট ইনফ্লামেটরি হাইপারপিগমেন্টেশন থাকবে, কিন্তু এটার মধ্যে আবার একটা খারাপ জিনিস থাকে। এই বুলাস পেমফিকয়েডটা যেহেতু ইপিডার্মিসের নিচ থেকে আসে, অর্থাৎ ডার্মো ইপিডার্মাল জাংশন থেকে আসে, ডার্মিসটার একদম কাছাকাছি থেকে আসে,
সেই জন্য এই বুলাটা ভালো হয়ে গেলেও এখানের মধ্যে একটা স্কার রেখে যায়, অর্থাৎ একটা স্কার থাকবে, যেটা পেমফিগাস ভালগারিসের ক্ষেত্রে থাকে না। পেমফিগাস ভালগারিসে কোনো স্কার থাকবে না, ভালো হয়ে গেলে শুধুমাত্র সাদা বা কালো দাগ থাকবে, পোস্ট ইনফ্লামেটরি হাইপার পিগমেন্টেশন থাকবে, বাট কোনো স্কারিং থাকবে না। আর বুলাস পেমফিগয়েডে স্কারিং থাকে, এটা হচ্ছে দেখতে একটু আগলি লুকিং হবে, বাট বুলাস পেমফিগয়েড এজ এ হোল ইজ এ, দুইটার মধ্যে কম্পেয়ার করলে বুলাস পেমফিগয়েড ইজ গুড, আর পেমফিগাস ভালগারিস ইজ ভালনারেবল, এটা বেশি ভালনারেবল। আচ্ছা, নেক্সট স্লাইডে যাই। মোহন স্লাইড করুন। মোহন আসে না কেন? উপরে। আচ্ছা, এই গেল বুলাস পেমফিগয়েড। যেহেতু এটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, তাই আমি একদম চার্ট করে পার্থক্যটা বুঝিয়ে দিলাম। নাও ডার্মাটাইটিস হার্পিটিফর্মিস। ডার্মাটাইটিস হার্পিটিফর্মিসটা, ডার্মাটাইটিস হার্পিটিফর্মিস যেটাকে আমরা ছোট বাক্যে বলি ডিএইচ, অনেকেই দেখবা তোমাদের বলতেছে ডিএইচ ডিএইচ, দিস ইজ ডার্মাটাইটিস হার্পিটিফর্মিস। এইটা সাধারণত এই গ্রুপটা সাধারণত হয় সিমেট্রিক লেশন, অর্থাৎ পেমফিগাস ভালগারিস যেমন অ্যাসিমেট্রিক্যাল, এটা অ্যাসিমেট্রিক্যাল না, এটা সিমেট্রিক্যাল, অর্থাৎ দুই সাইডেই থাকবে। আর এটার লেশন গুলো একটু অন্য ধরনের হয়, শুধু বুলা থাকবে তা না, এটার মধ্যে পেপিউলার লেশন থাকবে, পেপিউলো ভেসিকুলার লেশন থাকবে, ভেসিকুলো বুলাস লেশন থাকতে পারে, বুলাস লেশন থাকতে পারে, আর্টিকেরিয়াল থাকতে পারে, এই ধরনের অনেকগুলো মিক্স লেশন থাকবে। অর্থাৎ দেখবে একটা বুলা, তার পাশে আবার অনেকগুলো পেপিউল থাকবে। পেপিউল মানে কি? একটা ছোট্ট স্কিন এলিভেশন যেটা হচ্ছে লেস দেন 1 সেন্টিমিটার, এরকম ছোট 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 অনেকগুলো গোটার মতো পেপিউল থাকবে। অথবা দেখবে পেপিউলো ভেসিকুলার, কোন জায়গায় ছোট ছোট ভেসিকুল, কোন জায়গায় ছোট ছোট পেপিউল, একই বডিতেই দুই ধরনের লেশন থাকতেছে। অথবা দেখা যাবে ভেসিকুলো বুলাস, যে অনেকগুলো ছোট লেশন, অনেকগুলো লার্জ বুলা, অনেকগুলো পেপিউল, এরকম মিক্স। অথবা আর্টিকেরিয়াল, আর্টিকেরিয়াতে যেরকম দেখা যায় যে ছোট লাল লাল বড় ইভানেসেন্ট একেবারে হুইলের মতো বড় বড় লাল লাল চাকা চাকা হয়ে যায়, সেই রকম লাল লাল চাকা চাকাও দেখা যেতে পারে। অর্থাৎ মিক্স লেশন থাকবে ডার্মাটাইটিস হার্পিটিফর্মিসের। শুধুমাত্র যে তোমার ব্লিস্টার থাকবে বা শুধুমাত্র যে তোমার বুলা থাকবে, নট দ্যাট, এটাতে এই জন্য এখানে মিক্স লেশন থাকে, দিস ইজ ডার্মাটাইটিস হার্পিটিফর্মিস। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, তুমি যদি লাম্বোসেক্রাল রিজিয়নটা দেখো, তখন দেখবে এখানের মধ্যে একটা পিগমেন্টেড স্পট আছে, অর্থাৎ একটা কালো বা একটু পিগমেন্টের একটা বড় স্পট থাকবে, দিস ইজ পিগমেন্টেড স্পট ইন দ্য লাম্বোসেক্রাল রিজিয়ন। আরেকটা জিনিস হচ্ছে তোমার মিউকাস মেমব্রেন যেটা এফেক্ট, যেটা আমরা পেমফিগাস ভালগারিসের ক্ষেত্রে মিউকাস মেমব্রেন এফেক্ট করে, কিন্তু ডার্মাটাইটিস হার্পিটিফর্মিসের ক্ষেত্রে মিউকাস মেমব্রেনটা রেয়ার, এটা নাও এফেক্ট করতে পারে। অর্থাৎ বুলাস পেমফিগয়েডেও মিউকাস মেমব্রেনটা রেয়ার, তারপরে হচ্ছে তোমার ডার্মাটাইটিস হার্পিটিফর্মিসেও মিউকাস মেমব্রেনটা রেয়ার। শুধুমাত্র পেমফিগাস ভালগারিসেই আমরা বলছি মিউকাস মেমব্রেনটা তো হবেই, আবার দেখা যায় যে কখনো কখনো 60%-এরও মানে 60% পেশেন্টদের ক্ষেত্রে শুধুমাত্র ফার্স্টেই আসে মিউকাস মেমব্রেনটা এফেক্ট। ঠিক আছে, তাহলে আমরা এখানের মধ্যে কি পেলাম? 1 নাম্বার পেলাম যে সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন পাবে, মিক্স লেশন থাকবে। মিক্স লেশন বলতে আমরা কি বুঝতেছি? পেপিউলার, পেপিউলো ভেসিকুলার, ভেসিকুলো বুলাস, বুলাস আর্টিকেরিয়াল, পিগমেন্টেড স্পট থাকবে ইন দ্য লাম্বোসেক্রাল রিজিয়নে। আর একটা হচ্ছে মিউকাস মেমব্রেনটা রেয়ার ইনভলভ থাকবে, সাধারণত মিউকাস মেমব্রেন ইনভলভ থাকে না। নেক্সট হচ্ছে পেমফিগাস ফলিশিয়াস। পেমফিগাস ফলিশিয়াস এর মধ্যে কি পেমফিগাস ফলিশিয়াস এবং পেমফিগাস ভালগারিস, এরা কিন্তু ধরতে গেলে ধরো ওইটা তো ছিল খালাতো ভাই, আর এটা হচ্ছে আপন ভাই, আপন চাচাতো ভাই, অর্থাৎ একটার সাথে আরেকটা ক্রাইটেরিয়ার অনেক বেশি মিল আছে। মিলগুলো কি কি? এটার মধ্যে হচ্ছে ফ্ল্যাসিড বুলা থাকবে, ওই বুলাটাও ফ্ল্যাসিড ছিল, এই বুলাটাও ফ্ল্যাসিড থাকবে। নাম্বার 2 হচ্ছে লোকালাইজড অর জেনারেলাইজড এক্সফোলিয়েশন থাকবে, দিস ইজ টু ইম্পর্টেন্ট, সেই জন্য এটার নাম হচ্ছে ফলিশিয়াস। অর্থাৎ বুলা থাকলো তো বুলাটা ফেটে গেল, আমরা এর আগেও আমি বলছি যে বুলাটা খুব তাড়াতাড়ি ইজিলি রাপচার হয়ে যায়, ফ্ল্যাসিড বুলা তো, সেই জন্য এখানেও বুলাটা ইজিলি রাপচার হয়ে যাবে। কিন্তু থাকবেটা কি? লোকালাইজড অর জেনারেলাইজড এক্সফোলিয়েশন। পুরা বডিতে দেখবা সে তোমার কাছে যখন আসছে তখন চামড়া উঠে গেছে, এইরকম ভাবে সে তোমার কাছে আসবে, চামড়াটা সব উঠে উঠে আসছে, সেটাই হচ্ছে লোকালাইজড অর জেনারেলাইজড এক্সফোলিয়েশন। আগে আমি বলেছিলাম পেমফিগাস ভালগারিস পড়ানোর সময় যে ডেসমোগ্লিন 1 এন্ড ডেসমোগ্লিন 3 এই দুইটার এগেইনস্টে তোমার অ্যান্টিবডি কাজ করতেছে, কিন্তু এখানে ফলিশিয়াসে কি হবে? যেহেতু শুধুমাত্র ডেসমোগ্লিন 1 এর এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি রিঅ্যাকশনটা হচ্ছে, সেই কারণে এখানে শুধুমাত্র স্কিনটা এফেক্ট করবে,
কিন্তু মিউকাস মেমব্রেন এফেক্ট করবে না। তাহলে প্যামফিগাস ফলিশিয়াস আর প্যামফিগাস ভালগারিসের যদি আমরা পার্থক্যটা চিন্তা করি, 1 নম্বর পার্থক্য হচ্ছে প্যামফিগাস ভালগারিস স্কিনেও এফেক্ট করবে, মিউকাস মেমব্রেনও এফেক্ট করবে, কিন্তু প্যামফিগাস ফলিশিয়াস শুধুমাত্র স্কিন এফেক্ট করবে। ডেসমোগ্লিন 1 এর কারণে সে শুধুমাত্র স্কিন এফেক্ট করবে, এবং আমরা কি পাবো, স্কিনের মধ্যে বুলা পাবো, কিন্তু লোকালাইজড অর জেনারেলাইজড এক্সফোলিয়েশন, পুরো বডিটা মনে হবে যে চামড়াটা উঠে উঠে চলে যাচ্ছে, সাদা সাদা চামড়া উঠে যাচ্ছে, সাদা ঠিক না, মানে স্কিন কালারের চামড়াটা উঠে উঠে চলে আসছে। দিস ইজ এক্সফোলিয়েশন অফ দ্য স্কিন। আচ্ছা, তারপর নেক্সটটা হচ্ছে ইপিডার্মোলাইসিস বুলুসা। ইপিডার্মোলাইসিস বুলুসা একুইজিটা যেটা, সেটা হচ্ছে কি হবে, স্কিন ফ্রেজিলিটিটা বেড়ে যাবে, অর্থাৎ স্কিনটা ফ্রেজাইল হয়ে যাবে, অনেক বেশি মনে হবে ভঙ্গুর স্কিনটা ফ্রেজাইল হয়ে যাবে। ট্রমা ইনডিউসড ব্লিস্টারিং উইথ ইরোশন, অর্থাৎ যে সাইডে আমাদের ট্রমাটা বেশি হয়, আমাদের বডিতে কোন কোন সাইডে ট্রমা বেশি হয় বলতো, এই যে এই সাইডে ট্রমা বেশি হয়, কারণ কি, এই যে আমার টেবিলের উপরে রাখতেছি, দিস ইজ ট্রমা প্রন এরিয়া। আমরা এই যে হাতটা রাখতেছি, দিস ইজ ট্রমা প্রন এরিয়া, কিন্তু আমার ট্রাঙ্কি ট্রমা প্রন এরিয়া, সাধারণত এখানে আমাদের ট্রমা লাগে না, হাতে লাগে, আঙ্গুলে লাগে, এইসব যে এরিয়াগুলোতে ট্রমা বেশি হয়, অর্থাৎ ব্যথা লাগে, হঠাৎ করেই আমি ব্যথা পেতে পারে, হেঁটে যাচ্ছি, তোমার হাতটা একটু ব্যথা লাগতে পারে, পাটা একটু ব্যথা লাগতে পারে, দিস ইজ ট্রমা প্রন এরিয়া। এই ট্রমা প্রন এরিয়া গুলো যেটা ট্রমা ইনডিউস ব্লিস্টারিং হয়, অর্থাৎ আমি একটা ব্যথা পাইছি, এখানেই দেখবা আমার একটা ব্লিস্টার হয়ে গেছে, দিস ইজ ইপিডার্মোলাইসিস বুলুসা একুইজিটা, অর্থাৎ ট্রমা ইনডিউস ব্লিস্টারিং হবে উইথ ইরোশন, একটা ব্লিস্টার হবে, আবার চামড়াটা উঠে আসবে, ব্লিস্টার হবে, চামড়াটা উঠে যাবে, তখন আমি কি পাবো, যে অনেকগুলো ব্লিস্টার আছে, আবার কিছু কিছু জায়গায় চামড়াটা উঠেও চলে আসে, দিস ইজ ট্রমা ইনডিউস ব্লিস্টারিং এরিয়াতে বেশি হবে এবং ইরোশন হবে। আরেকটা হচ্ছে অ্যাট্রোপিক স্কারিং পাবো। অ্যাট্রোপিক স্কারটা কি, ওই যে আগে যেটা আমি বলছিলাম যে তোমার প্যামফিগাস ভালগারিসে কোনো স্কার থাকবে না, কিন্তু বুলাস প্যামফিকয়েডে স্কার থাকবে, এখানে অ্যাট্রোপিক স্কার পাওয়া যাবে, স্কার তো পাবোই, সেটা আবার অ্যাট্রোপি হয়ে যায়। মিলিয়া ওভার এক্সটেন্সর সারফেস, এক্সটেন্সর সারফেস গুলোতে ছোট ছোট মিলিয়া মানে যে পেপিউলের মধ্যে আমাদের ওই যে ঘামাচি যে এরকম হয় না, এরকম ছোট ছোট ঘামাচির মতো থাকবে। নেইল ডিস্ট্রপি, তার নখটা পুরো ডিস্ট্রপি হয়ে যাবে, দিস ইজ নেইলটা ডিস্ট্রপি হয়ে যাবে, এবং সাধারণত ইবিওটাও দেখা যায় অ্যাডাল্ট অনসেট, অ্যাডাল্টেই ইবিএটা বেশি আসবে। তাহলে আমরা ইবিএ অর্থাৎ ইপিডার্মোলাইসিস বুলুসা একুইজিটা যেটা পেলাম, ইনক্রিজ স্কিন মিলিয়া ওভার এক্সটেন্সর সারফেস, নেইল ডিস্ট্রপি। শোনা যাচ্ছে না, ইন্টারনেটটা কানেকশন আনস্টেবল বলছে। নাজিফা শোনা যাচ্ছে? জি ম্যাম, কথা একটু কেটে কেটে আসতেছে। নাজিফা শোনা যাচ্ছে? ম্যাম, কথা একটু কেটে কেটে আসতেছে। দেখি ইন্টারনেটটা ডিস্টার্ব করছে। আচ্ছা, এখন কথা কেটে কেটে আসছে, তুমি সাথে সাথে আমাকে ম্যাম, এখনো কেটে কেটে আসছে, ক্লিয়ারলি শোনা যাচ্ছে না। সাথে সাথে একটু বলবা। আচ্ছা, তাহলে হচ্ছে কি, আমরা ইবিএ তে কি পাই, স্কিন ফ্যাসিলিটি পাবো। এখন চেষ্টা করে দেখি, ইবিএ তে আমরা পাবো স্কিন ফ্যাসিলিটি। নাম্বার 2 হচ্ছে ট্রমা ইনডিউস মিলিয়া ওভার এক্সটেন্সর সারফেস, এক্সটেন্সর সারফেস গুলোতে মিলিয়া দেখা যাবে, নেইল ডিস্ট্রপি হবে এবং অ্যাডাল্ট অনসেট হবে, দিস ইজ ইবিএ। তাহলে 4টা পার্থক্য বুঝতে পারছো তো? 4টা পার্থক্য বুলাস প্যামফিকয়েড তো আমি তোমাদেরকে চার্ট করেই দেখালাম, ডার্মাটাইটিস হার্পিটিফর্মিস, প্যামফিগাস ফলিশিয়াস, ইপিডার্মালাইসিস বুলুসা। নাম্বার 5 হচ্ছে বুলাস ড্রাগ রিঅ্যাকশন। বুলাস ড্রাগ রিঅ্যাকশন হচ্ছে গিয়ে তোমার ড্রাগের পরে, আচ্ছা বুলাস ড্রাগ রিঅ্যাকশনটা তোমরা বলো তো, প্যামফিগাস ভালগারিসের ক্ষেত্রে বুলাস ড্রাগ রিঅ্যাকশনকে আমি আলাদা করব কিভাবে, দেখি একজন আনসার করো। কিভাবে আলাদা করতে পারি বলো? এখানে আর কে আছে দেখি? নাভিদ নওয়াজ কি আছো? নাভিদ নওয়াজ? यस मैम। আচ্ছা বলো তো, বুলাস ড্রাগ রিঅ্যাকশন আর এটা হচ্ছে প্যামফিগাস ভালগারিস, কিভাবে আলাদা করব? ম্যাম প্যামফিগাস ভালগারিস হচ্ছে ম্যাম এটা মূলত একটা পয়েন্ট বলো না। এর সাইডটা থাকবে হচ্ছে কি ট্রাঙ্ক আর হেড। আচ্ছা,
আর ড্রাগ রিঅ্যাকশনটা ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, বুলাস ড্রাগ রিঅ্যাকশন হচ্ছে কি তোমার না প্যাম্পিকাস ভালগারিস আলটিমেট কি হয় বুলাস ড্রাগ রিঅ্যাকশনে? শোনো, ড্রাগ যখনই কথাটা আসবে তখনই সোজা বলবা বুলাস ড্রাগ রিঅ্যাকশনে একটা ড্রাগের হিস্ট্রি থাকবে, শেষ। জি। রোগীকে জিজ্ঞেস করলে, একটা ধমক দিয়ে জিজ্ঞেস করলে দেখবা বলবে যে হ্যাঁ আমি তো ব্যথার জন্য ওই ওষুধটা খেয়ে আসছিলাম, বুঝছো কথাটা? সাধারণ ব্যথার, হ্যাঁ, তো একটু জিজ্ঞেস করলেই বলা যায় যে ওরা বলে ফেলে যে আমার একটা ড্রাগের হিস্ট্রি থাকবে। সুতরাং বুলাস ড্রাগ রিঅ্যাকশনের একদম ক্লিন কাট হচ্ছে গিয়ে তোমার এইটাতে একটা ড্রাগের হিস্ট্রি থাকবে, কিন্তু প্যাম্পিকাস ভালগারিস বলো, বুলাস প্যাম্পিকাটি বলো, ডার্মাটাইটিস সার্পিটিফর্ম বলো, বার্ন কেসি বলো, তারা তো কোনো ড্রাগের হিস্ট্রি দিবে না। সুতরাং বুলাস ড্রাগ রিঅ্যাকশন মানে একটা ক্লিন কাট ড্রাগের হিস্ট্রি থাকবে, হিস্ট্রি অফ ড্রাগ রিঅ্যাকশন থাকবে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে কি তোমার বুলাস ড্রাগ রিঅ্যাকশনে যেটা দেখা যায় সেটা হচ্ছে কি মানে মোর দেন ওয়ান মিউকাস মেমব্রেন এফেক্ট করে, অর্থাৎ শুধু যে মুখে এফেক্ট করবে তা না, এনাল এরিয়াতে এফেক্ট করতে পারে, মানে মোর দেন ওয়ান এরিয়া তারা বুলাস ড্রাগ রিঅ্যাকশনে এফেক্ট করে। কিন্তু অন্যান্য ডিজিজ গুলো যেমন প্যাম্পিকাস ভালগারিস শুধুমাত্র ওরাল ক্যাভিটিতেই শুধু হয়তো এফেক্ট করতেছে, অর্থাৎ মোর দেন ওয়ান মিউকাস মেমব্রেন এফেক্ট করবে, নট দ্যাট। কিন্তু বুলাস ড্রাগ রিঅ্যাকশন যখনই নিয়ে আসবে তখন দেখবে মিউকাস মেমব্রেনের 2-3টে এরিয়াতে এফেক্ট করবে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তোমার একটা ড্রাগের হিস্ট্রি থাকবে। সুতরাং দিস ইজ ইম্পর্টেন্ট, ড্রাগ হিস্ট্রি। এটা হচ্ছে আমি কমন সেন্সের কারণে বললাম যে এটা বুঝতে পারো কিনা, দিস ইজ ইম্পর্টেন্ট। আর বাকি যেগুলোর ক্রাইটেরিয়া গুলো সেগুলো আসলে প্যাম্পিকাস ভালগারিস যেমন ফ্ল্যাসিড থাকবে, থিন ওয়াল থাকবে, এটাতে নাও থাকতে পারে, এটাতে হয়তো তোমার নর্মাল বুলা থাকতে পারে, যে কোনো খান থেকে এটা অ্যারেঞ্জ করতে পারে। নাও হচ্ছে বুলাস ইম্পেডিগো। বুলাস ইম্পেডিগো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস। বুলাস ইম্পেডিগোটা হচ্ছে আমরা এর আগে গতদিন তোমাদেরকে পড়িয়েছি ইম্পেডিগো, ফার্স্ট ক্লাসিফিকেশনে আমি ইম্পেডিগো পড়িয়েছি। ইম্পেডিগোটা হয় কি দিয়ে আমি সেটা বলেছিলাম, স্ট্যাফাইলোককাস অরিয়াস এন্ড স্ট্রেপ্টোককাস পায়োজেন্স। এই বুলাস ইম্পেডিগোটা হচ্ছে ইটস এ ব্যাকটেরিয়াল ডিজিজ। এতক্ষণ ধরে তোমাদেরকে যে ডিজিজ গুলো পড়াচ্ছে ডিজিজ অটো ইমিউন ডিজিজ, কিন্তু বুলাস ইম্পেডিগোটা হচ্ছে একটা ব্যাকটেরিয়াল ডিজিজ, যেটা হবে কোত্থেকে, যেটা হবে কি দিয়ে, স্ট্যাফাইলোককাস অরিয়াস অথবা স্ট্রেপ্টোককাস পায়োজেন্স দিয়ে। এবং জেনারেলি দেখা যায় যে বুলাস প্যাম্পিগোটা, বুলাস ইম্পেডিগোটা বাচ্চাদের হয়, বাচ্চাদের হাতে পায়ে দেখবা ছোট 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 বুলা নিয়ে আসতেছে, এবং এই বুলাটা ফেটে যাওয়ার পরে অনেক সময় দেখা যায় যে গোল্ডেন ইয়েলো ক্রাস্টিং থাকে একদম। আমাদের প্যাম্পিকাস ভালগারিসের ক্রাস্টটা কিন্তু ইনফেক্টেড থাকে, কিন্তু কিন্তু এটার কোনো স্পেসিফিক্যালি কালার থাকে না, কিন্তু বুলাস ইম্পেডিগোর কালারটা হচ্ছে গোল্ডেন ইয়েলো, অর্থাৎ তোমার হলুদ হলুদ গোল্ডেন গোল্ডেন কালার থাকে, দিস ইজ গোল্ডেন ইয়েলো ক্রাস্টিং থাকে। তাহলে এই হচ্ছে কি তোমার ডিডি। একটা হচ্ছে বুলাস প্যাম্পিগয়েড, ডার্মাটাইটিস হার্পিটিফর্মিস, প্যাম্পিকাস ভলিশিয়াস, ইপিডার্মালাইসিস বুলুসা, বুলাস ড্রাগ রিঅ্যাকশন, বুলাস ইম্পেডিগো। এর মধ্যে তোমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে বুলাস প্যাম্পিগয়েড। এই পার্থক্যটাই বলতে হতে পারে, বাকিগুলো তেমন একটা বলতে হতে পারবে লাগবে না, বাকিগুলো শুধু একটু জেনে রাখো, আমি যতটুকুন বলে দিছি ততটুকুন জানলেই হবে। এরপরে আসতেছে বদলায় না, এরপরে আসতেছে ম্যানেজমেন্ট। এই তো গেল পুরো ডিজিজটা জানলা, ডিডি গুলো জানলা, এখন হচ্ছে ম্যানেজমেন্ট, কিভাবে আমরা ম্যানেজ করব। যেহেতু আমি প্রথমেই বলে দিয়েছি দিস ইজ মেডিকেল ইমার্জেন্সি, অর্থাৎ এটা যে কোনো সময় লাইফ থ্রেটেনিং কন্ডিশনে চলে যায়, সেই জন্য এটার ম্যানেজমেন্টটা হচ্ছে ইমিডিয়েট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট। জেনারেল ম্যানেজমেন্ট যদি আমি করি, প্রথমে হচ্ছে প্রলং ডেইলি বাথ, অর্থাৎ প্রত্যেক দিন গোসল করবে এবং অনেকক্ষণ সময় ধরে করবে, প্রলং ডেইলি বাথ। এখন প্রলং ডেইলি বাথটা আমরা কেন করি, যেহেতু তার বডিতে অনেকগুলো ক্রাস্ট থাকে, সেই কারণে যখন সে বেশিক্ষণ ধরে গোসল করবে এই ক্রাস্ট গুলো নরম হয়ে যাবে, নরম হয়ে এগুলো অটোমেটিক পানির সাথে চলে যাবে। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে ক্রাস্টটাকে রিমুভ করা। এখন আমি যদি ক্রাস্টটাকে টানাটানি করে রিমুভ করতে যাই, গসপিস দিয়ে ঘষাঘষি করি, তাহলে কি হবে, দিস ইজ পেইনফুল, এবং দেখা যাবে নিচে ব্লিডিং বাড়বে, এবং তার চেয়েও বড় কথা হচ্ছে রোগী পেইনফুল হবে। কিন্তু সেই যে গিয়ে শাওয়ার ছেড়ে দেয়, তখন কি হবে, অটোমেটিক ক্রাস্ট গুলো রিমুভ হতে থাকবে। অর্থাৎ ডেইলি প্রলং বাথ করতে হবে, 2 মাগ পানি দিয়ে গোসল করে চলে আসলে হবে না, প্রলং বাথ, দিস ইজ ইম্পর্টেন্ট ম্যানেজমেন্ট। নাম্বার 2 হচ্ছে টপিক্যাল অ্যান্টিসেপটিক, অর্থাৎ যে যে জায়গায় তার চামড়াটা উঠে গেছে সেখানে আমরা সিলভার সালফার ডায়াজিন দেই, সিলভার সালফার ডায়াজিন অথবা অন্য কোনো অ্যান্টিবায়োটিকও দিতে পারি, এখানের মধ্যে মিউপিরিসন দিতে পারি, ফুসিডিক অ্যাসিড দিতে পারি, কিন্তু সাধারণত সিলভার সালফার ডায়াজিন আমরা কেন দিই, দিস ইজ লেস্ট কস্টলি, ইকোনমিক, অর্থাৎ ওই যে বার্নে পড়ে গেলে, নাম জানো না তোমরা, বার্না, যে বার্না দেন, দিস ইজ সিলভার সালফার ডায়াজিন। এবং আমরা এই ক্ষেত্রেও
সিলভার সালফাডাইজিনই দিচ্ছি। দিস ইজ টপিক্যাল অ্যান্টিসেপটিক। নাম্বার 2 হচ্ছে টপিক্যাল কর্টিকোস্টেরয়েড। টপিক্যাল কর্টিকোস্টেরয়েড আমরা কেন দেই? কিছু কিছু এরিয়া থাকে যেগুলো কালো কালো হয়ে যাচ্ছে বা ক্রাস্টেড এরিয়া হচ্ছে, সেখানে যদি আমরা টপিক্যাল অ্যান্টিসেপটিক শুধু দেই সেখানে কাজ হবে না। টপিক্যাল কর্টিকোস্টেরয়েড দুইটা কাজ করবে এখানে, সেটা হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি কাজ করবে, আর এটা হচ্ছে তোমার অ্যান্টি প্রলিফারেটিভ, অর্থাৎ যেগুলো ক্রাশিং ডাস্টিং আছে সেগুলোকে ফেলে দিবে, মানে আস্তে আস্তে ফেলে দিতে সাহায্য করবে। দিস ইজ টপিক্যাল কর্টিকোস্টেরয়েড, এই কারণে দিব। নাম্বার 4 হচ্ছে অ্যান্টিসেপটিক মাউথ ওয়াশ। যেহেতু ওরাল ক্যাভিটিটা তার অলরেডি ইনফেক্টেড হয়ে যায় আমরা দেখছি, সেই জন্য সবসময় অ্যান্টিসেপটিক মাউথ ওয়াশ করবে। প্রতিবারই বলবো যে 6 আওয়ারলি অথবা 8 আওয়ারলি অ্যান্টিসেপটিক মাউথ ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে নিতে। একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মেনটেনেন্স অফ ফ্লুইড ইলেকট্রোলাইট ব্যালেন্স। একটু আগে শান্তা বলেছে যে তার ক্রাস্টিং এর কারণে, কাস্টের কারণে সে খেতেই পারবে না, তাহলে আমাকে কি করতে হবে? তাকে ইলেকট্রোলাইট, তাহলে তো তার খাবারের অভাব হবে, সেই ক্ষেত্রে আমাদেরকে এটা মেনটেন করতে হবে, সেটা আইভি ফ্লুইড দিয়েই হোক, যেভাবেই হোক। আর একটা জিনিস হচ্ছে যে ফ্লুইড ইলেকট্রোলাইট কেন আমরা ব্যালেন্সটা মেনটেন করব? কারণ তার পুরো বডিতে লার্জ বুলা থাকবে। লার্জ বুলাতে কি থাকে? ফ্লুইড থাকে, সেই ফ্লুইডটা বের হয়ে যাচ্ছে, তার মানে বডি থেকে অনেকগুলো ফ্লুইড তার বেরিয়ে যাবে। সেই জন্য আমরা ফ্লুইড এন্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স করব। ব্যালেন্স করার জন্য আমরা অনেক সময় আইভি ফ্লুইড মেনটেন করতে হয়। দিস ইজ জেনারেল ম্যানেজমেন্ট, অর্থাৎ এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে প্রলং ডেইলি বাথ, অ্যান্টিসেপটিক দিতে হবে, আর একটা হচ্ছে ফ্লুইড ইলেকট্রোলাইট ব্যালেন্স মেনটেন করবে। এই জন্য সিরাম ইলেকট্রোলাইট দেখি আমরা, এবং ইলেকট্রোলাইট ব্যালেন্স মেনটেন করতে হয়। নাম্বার 2 হচ্ছে স্পেসিফিক ম্যানেজমেন্ট। স্পেসিফিক ম্যানেজমেন্ট ইজ অলসো ইম্পর্টেন্ট। স্পেসিফিক ম্যানেজমেন্টে আমাদের প্রথমেই জিনিসটা কি ছিল? এটা তো কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন না, এটা কোনো ভাইরাল ইনফেকশন না যে আমি একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিব আর রোগী ভালো হয়ে যাবে। এই জন্য অ্যান্টিবায়োটিক আমাকে দিতে হবে। কখন দিতে হবে? যখন পেশেন্টটা তোমার ইনফেকশন হবে, অর্থাৎ লার্জ এরিয়াতে যদি ইনফেকশন হয় তখন আমি তাকে অ্যান্টিবায়োটিক দিব। কিন্তু অ্যান্টিবায়োটিকটা হচ্ছে আমার সাপোর্টিভ ট্রিটমেন্ট, এটা আমার এটা রোগের ট্রিটমেন্ট না। অর্থাৎ ব্যাকটেরিয়াল ইনফেকশন কমানোর জন্য আমরা তাকে অ্যান্টিবায়োটিক দিব, কিন্তু তার রোগের ট্রিটমেন্টটা কি হচ্ছে? কর্টিকোস্টেরয়েড, যেটা হচ্ছে সিস্টেমিক্যালি স্টেরয়েড দিচ্ছি আমরা। সিস্টেমেটিক্যালি স্টেরয়েডটা আমরা কি দেই? সাধারণত আমরা প্রেডনিসোলন দেই। প্রেডনিসোলনটা এখানে হাই ডোজে দেওয়া হয়, 2 to 3 মিলিগ্রাম পার কেজি। 2 to 3 মিলিগ্রাম মানে অনেক বেশি। অর্থাৎ একটা লোকের যদি ওজন হয় তোমার 70 কেজি, তাকে 2 মিলিগ্রাম পার কেজি মানে কি 140। 140 মানে কি একটা ট্যাবলেটে থাকে তোমার 20 এর উপরে কোনো ট্যাবলেট নাই। তাহলে আমরা 20 এর উপর ট্যাবলেট যদি না থাকে তাহলে একটা পেশেন্টকে কত বেশি দিতে হবে বুঝছো? 140, মানে অনেকগুলো ট্যাবলেট তাকে দিতে হয়। সেই কারণে এটা হচ্ছে হাই ডোজ সিস্টেমিক স্টেরয়েড দিয়ে আমরা কাজ করি। আরেকটা হচ্ছে কনকমিটেন্ট ইমিউনো। আচ্ছা, এই যে স্টেরয়েডটা আমরা দিচ্ছি, স্টেরয়েডটা এখানে কি কাজ করে বলো তো? বলতে পারবা কেউ? আচ্ছা, এই সিস্টেমিক স্টেরয়েডটা আমরা এখানে দেই, দুইটা কাজ করে। একটা হচ্ছে ডাইরেক্ট ইমিউনো সাপ্রেসিভ করবে। ইমিউনো সাপ্রেশনের জন্যই আমরা এই সিস্টেমিক স্টেরয়েড দিচ্ছি। স্টেরয়েডের বিভিন্ন ধরনের কাজ আছে। ইমিউনো সাপ্রেশন করে, অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে কাজ করতে পারে, এখানেও অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে এটা কাজ করবে। অ্যান্টি প্রলিফারেটিভ, এখানে অ্যান্টি প্রলিফারেটিভ এর তেমন ভূমিকা নাই, এখানে আমরা মেইনলি কাজ করি ইমিউনো সাপ্রেসিভ অ্যান্ড অ্যান্টি ইনফ্লামেটরি, এই দুইটা কাজই এখানে মেইনলি করতেছে। এখন হচ্ছে যে আমরা যখন স্টেরয়েড দেই তখন লং টাইম স্টেরয়েড দিতে পারবো না। কেন লং টাইম স্টেরয়েড দিতে পারবো না? কারণ স্টেরয়েডে তোমরা সবাই জানো যে সিস্টেমিক স্টেরয়েডের অথবা টপিক্যাল স্টেরয়েড, যে স্টেরয়েডই দাও না কেন, এটার মধ্যে অনেক ধরনের কমপ্লিকেশন, মানে সাইড এফেক্টটা অনেক বেশি থাকে। খুব ইম্পর্টেন্ট সাইড এফেক্ট হচ্ছে অস্টিওপোরোসিস, অর্থাৎ হাড্ডিগুলো একেবারে অস্টিওপোরোটিক চেঞ্জ হয়ে যায়। সেই কারণে আমরা খুব লং টাইম সিস্টেমিক স্টেরয়েড দিব না। তাহলে লং টাইম সিস্টেমিক স্টেরয়েড না দিতে গেলে তাহলে আমাকে অল্টারনেট কি করতে হবে? রুগী তো ভালো হতে হবে। ধরো আমি 1 মাস 15 দিন স্টেরয়েড দিলাম, এরপরে মনে করলাম যে না, তার অস্টিওপোরোসিস ডেভেলপ করবে, আমি স্টেরয়েডটা কমাই দিলাম, হবে না তো। কারণ যতক্ষণ পর্যন্ত রুগী ভালো না হবে ততক্ষণ পর্যন্ত আমাকে ওষুধ দিতে হবে। তখন আমি আদার্স ইমিউনোসাপ্রেসিভ গুলো চুজ করি। ওই আদার্স ইমিউনোসাপ্রেসিভ গুলোর মধ্যে আমরা কি কি দেই? এজাথাইপ্রিন, যেটা 2 to 3 মিলিগ্রাম পার ডে, মেথোট্রেক্সেট 25 to 30 মিলিগ্রাম পার উইক, সাইক্লোফসফামাইড 100 to 200 মিলিগ্রাম পার ডে। কথাগুলো মনে রেখো, কোনটা উইক কোনটা ডে। মাইকোফেনোলেট মফিটিল, যেটা 1 গ্রাম বিডি, অর্থাৎ 1 গ্রাম করে 2 বার দেওয়া যায়, 1 গ্রাম বিডি। তাহলে কনকমিটেন্ট ইমিউনোসাপ্রেসিভ এজেন্ট গুলো কি কি? এজাথাইপ্রিন, মেথোট্রেক্সেট, সাইক্লোফসফামাইড, মাইকোফেনোলেট মফিটিল।
আরো আছে, কিন্তু ওগুলো আর তোমাদের দরকার নাই। আপাতত এইটুকুন জানলেই হবে। এই যে আমি 4টা বললাম, 4টার মধ্যে এখানে কি আছো বলতো? নাভিদ নওয়াজ আছো? নাভিদ নওয়াজ? ইয়েস ম্যাম। আচ্ছা, নাভিদ নওয়াজ বলো তো এই 4টা, অর্থাৎ এজাথ্রাইপ্রিন, মেথোট্রেক্সেট, সাইক্লোফসফামাইড, মাইক্রোফেনোলেট, মফিটিল, এই 4টার মধ্যে সবচেয়ে ভালো কোনটা? আইডিয়া করে বলো, তোমার জানার কথা না এটা, আইডিয়া করে বলো। হুইচ ওয়ান? হুইচ, তোমার কাছে কোনটা মনে হচ্ছে, কোনটা সবচেয়ে সেফ? আইডিয়া করে বলো। কনফিউজড। আচ্ছা, আর এটা তোমাদের মেথোট্রেক্সেট। কেউ একজন বলছে মেথোট্রেক্সেট, ভেরি গুড। আর কেউ বলবা? মেথোট্রেক্সেট। মেথোট্রেক্সেট, আচ্ছা, কারণ মেথোট্রেক্সেটটাই সবসময় হাসপাতালে ইউজ করতে দেখো, তাই না? যে দুইজন আনসার বলছো তার মানে তারা ওয়ার্ডে কখনো কখনো যায়, নতুবা মেথোট্রেক্সেট নামটাই জানতো না। এটা জানার কথা না তোমাদের এত আগে। মেথোট্রেক্সেট ইজ গুড ড্রাগ, বাট মাইক্রোফেনোলেট মফিটিল ইজ দ্য বেস্ট ড্রাগ। বেস্ট ড্রাগ অফ চয়েস হচ্ছে মাইক্রোফেনোলেট মফিটিল। কিন্তু মাইক্রোফেনোলেট মফিটিলটা আমরা সবসময় দিতে পারি না। কেন দিতে পারি না? ইট ইজ টু কস্টলি। এটা রুগীরা বেয়ার করতে পারে না, সেই জন্য আমরা সবসময় দিতে পারি না। আমরা জেনারেলি দেই এজাথাইপ্রিন অথবা মেথোট্রেক্সেট। এই দুইটা একটু লেস কস্টলি, মানে কম দাম, সেই কারণে আমরা এই দুইটাই বেশি দেই। সাধারণত মাইক্রোফেনোলেট হচ্ছে বেস্ট চয়েস অফ ড্রাগ, কিন্তু আমরা সেটা ইউজ করতে পারি না। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা প্রথমেই যখন রুগীটা আসবে তখন কিন্তু আমরা সিস্টেমিক স্টেরয়েড এবং সাথে সাথে একটা ইমিউনোসাপ্রেসিভ এজেন্ট শুরু করে দিব। ইমিউনোসাপ্রেসিভ এজেন্টটা কেন আমরা সাথে সাথে শুরু করে দিই? কারণ এই যে আমি ইমিউনোসাপ্রেস গুলোর নাম বললাম, সেইগুলো জেনারেলি কাজ শুরু করে। হ্যাঁ, কিছু বলবা? নাজিফা, শোনা যাচ্ছে? জি ম্যাম, শোনা যাচ্ছে। ঠিক আছে। সাধারণত দেখা যায় যে এই সাবস্টিটিউট ড্রাগ গুলো আমরা যেদিন থেকে স্টেরয়েড দিব, স্টেরয়েড কিন্তু সেদিন থেকেই কাজ করবে, অর্থাৎ এদের মানে অনসেট অফ অ্যাকশন সাথে সাথে। কিন্তু ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ গুলো দেখা যায় এদের মানে ওদের লেভেলের যে কাজে আসতে হলে ওদের সময় লাগে 1 মান্থ। সেই কারণে রুগী যখনই আসে তখন কিন্তু আমরা সাথে সাথে ইমিউনোসাপ্রেসিভও শুরু করে দিই। এগুলোর কাজগুলো শুরু হতে 1 মাস লেগে যায়। আর সিস্টেমিক স্টেরয়েড হচ্ছে লাইফ ইমার্জেন্সি, এটা সাথে সাথেই কাজ শুরু করে দিবে। সেই কারণে আমরা দেখা যায় যে সাধারণত একই সাথে দুইটাই শুরু করে দিই। তাহলে আমাদের ফার্স্ট ড্রাগ অফ চয়েস হচ্ছে প্রেডনিসোলোন, যেটা হচ্ছে সিস্টেমিক ড্রাগ, আর সেকেন্ড হচ্ছে কি তোমার আদার্স ইমিউনোসাপ্রেসিভ গুলো আমরা ইউজ করব। এছাড়াও আমরা ইউজ করি, আমরা যে ইনফেকশন কমানোর জন্য তাকে অ্যান্টিবায়োটিক দেই। সিস্টেমিক অ্যান্টিবায়োটিক দেওয়া লাগে, সাধারণত মুখে সে খেতে পারে না, আগেই আমি বলেছি, সেই কারণে তাদেরকে সিস্টেমিক অ্যান্টিবায়োটিক দেওয়া লাগে, তাকে জেনারেল ম্যানেজমেন্ট করা লাগে। এবং যেহেতু এতক্ষণ ধরে আমি বলতেছি সিস্টেমিক কর্টিকোস্টেরয়েড আমি দিচ্ছি, সিস্টেমিক কর্টিকোস্টেরয়েড দিলে আমাকে কি করবে? অস্টিওপোরোটিক চেঞ্জটা অ্যাভয়েড করার জন্য আমাকে তাকে ভিটামিন ডি, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট করতে হবে, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দেওয়া লাগবে। ভিটামিন ডি সহ যে ক্যালসিয়াম গুলো, এগুলো সাধারণত সাপ্লিমেন্ট করি। আচ্ছা, আরেকটা হচ্ছে গিয়ে নেক্সট, তাহলে আদার্স এর মধ্যে আমরা কি দিব? ওগুলো হচ্ছে কি সিমটোমেটিক ট্রিটমেন্ট। যদি ইনফেকশনের চান্স থাকে অ্যান্টিবায়োটিক দিব, ইনফেকশনের চান্স অবশ্যই আছে, সেই জন্য আমরা আগে থেকে সিস্টেমিক অ্যান্টিবায়োটিক শুরু করি, আমরা ক্যালসিয়াম শুরু করি। তারপরে হচ্ছে কি তোমার, যেহেতু আমরা সিস্টেমিক স্টেরয়েড দিচ্ছি, সিস্টেমিক স্টেরয়েডের জন্য আমরা অবশ্যই অ্যান্টি আলসারেন্ট শুরু করব। অ্যান্টি আলসারেন্টটা খুবই ইম্পর্টেন্ট, এগুলো আমরা সব সাথে সাথে একসাথে শুরু করে দিব। স্পেসিফিকটা বলছি, সেগুলো আমি অ্যান্টিবায়োটিক গুলো মুখে বলেছিলাম, যেগুলো হচ্ছে কি আমাদের সিমটোমেটিক ট্রিটমেন্ট। তারপর আসতেছে প্লাজমাফেরেসিস। প্লাজমাফেরেসিস আসলে আমাদের দেশে হয় না, সেটা বলেও লাভ নেই, কিন্তু প্লাজমাফেরেসিস করতে পারলে বেস্ট, কিন্তু এটা আসলে আমাদের দেশে হয় না। গোল্ড থেরাপি, সব ডিজিজ, সব চিকিৎসার মধ্যে গোল্ড থেরাপি আছে, কিন্তু কখনো আমরা আসলে গোল্ড থেরাপি করি বলে আমাদের হয় না। 11টা বেজে যাচ্ছে। আচ্ছা, দিস ইজ স্পেসিফিক ম্যানেজমেন্ট। বনম আবার চলে যায় কেন? নাও নেওয়া লাগবে না। নাও প্রগনোসিস। প্রগনোসিস আমরা বলতে জানি যে প্রেমফিকাস ইজ অ্যাসোসিয়েটেড উইথ সিটি। প্রথম থেকেই বলছি দিস ইজ মেডিকেল ইমার্জেন্সি ডিজিজ, অর্থাৎ এখানের মধ্যে মরবিডিটিটাও বেশি থাকে, মর্টিলিটিটাও বেশি থাকে, অনেক বেশি মর্টিলিটি থাকে এটা। উইদাউট কর্টিকোস্টেরয়েড ট্রিটমেন্ট প্রেমফিকাস ভালগারিস অলমোস্ট ইনভেরিয়েবলি ফ্যাটাল। যদি আমরা ইমিউনোসাপ্রেসিভ ট্রিটমেন্ট না দেই, সিস্টেমিক স্টেরয়েড না দেই, তাহলে কি হবে? সাধারণত দেখা যায় যে পেশেন্ট ফ্যাটাল কন্ডিশনে চলে যেতে পারে।
কিন্তু এর আগে আমি এটা পড়িয়েছিলাম যে পেমফিকাস ফলিশিয়াস, এটা কিন্তু একই ক্লাসিফিকেশনে পড়ে, ফলিশিয়াস এবং ভালগারিস। পেমফিকাস ফলিশিয়াসটা হচ্ছে 60% প্যাটার্ন, বাকিরা কিন্তু ভালো। এখন হচ্ছে উইথ ট্রিটমেন্ট, আমি যদি পেমফিকাস ভালগারিস, এখন কিন্তু পেমফিকাস ভালগারিস দেখাচ্ছে আর কি, পেমফিকাস ভালগারিসে যদি আমি ট্রিটমেন্ট দেই তাহলে কি হবে, পার্শিয়াল অর কমপ্লিট রিকভারি ইজ পসিবল, অর্থাৎ কমপ্লিটলি রুগী ভালো হয়ে যেতে পারে 4 থেকে 10 বছরের মধ্যে। তার মানে আমরা রুগীকে যখনই বলি যে এটা বারবার হয় রুগীদেরকে, সেই ক্ষেত্রে আমাদেরকে কাউন্সিলিং এর সময় রুগীকে বলতে হবে যে 4 থেকে 10 বছরের মধ্যে বাবা আপনি এমনি পুরো ভালো হয়ে যাবেন। তবে 60 বছরের রুগী যদি যখন নিয়ে আসবে, তখন যদি তাকে বলো 4 থেকে 10 বছরের মধ্যে ভালো হয়ে যাবে, তো রুগী বলবে 70 বছরে তো আমি এমনি মরে যাবো, তার ভালো হয়ে লাভ কি? কিন্তু এটা হচ্ছে গিয়ে আমাদের যেহেতু এখন লাইফ এক্সপেন্ডিচার এজ রুগীকে বলার সময় 4 to 10 ইয়ার্স, অর্থাৎ 4 বছরের মধ্যে দেখা যাবে কমপ্লিট রিকভারি হয়ে গেছে। একটা লং টাইম ইমিউনোসাপ্রেসিভ খেলে দেখা যায় যে পুরোটাই রোগী ভালো হয়ে যেতে পারে, অথবা রিকারেন্ট হতেও পারে। কজ অফ ডেথ, এখন আমি এই যে বলতেছি এটা হচ্ছে মর্টাল, মানে মরবিডিটি এবং মর্টিলিটি থাকে, কজটা কি, ডেথ হবে কেন? সবগুলা একটা বার্ন কেস চলে আসলে ডেথ হয়ে যায়, কিন্তু ডেথ হয় না। কিন্তু এই ক্ষেত্রে কজটা কি, ডেথটা কি, এটা কি ডিজিজের কারণে ডেথ হয় না কিসের কারণে ডেথ হয়? প্র্যাকটিক্যালি এটা কিন্তু ডিজিজের কারণে ডেথ হয় না, এটা ডিজিজ অফ ডেথ না, কিন্তু ডেথটা হচ্ছে ইনফেকশনের কারণে। অর্থাৎ রুগীটার এত বেশি ইনফেকশন হয় যে ইনফেকশনের কারণে তার ইনফেকশন সেলুলাইটিস ডেভেলপ করে এবং আলটিমেট ডেথ হয়ে যায়। আরেকটা হচ্ছে কর্টিকোস্টেরয়েড ট্রিটমেন্ট। এই যে কর্টিকোস্টেরয়েডটা যদি আমরা লম্বা সময় ট্রিটমেন্ট দিই, তাহলে স্টেরয়েড, এই যে সিস্টেমিক স্টেরয়েডের কারণেও অনেক সময় দেখা যায় যে লং টাইম চিকিৎসা যদি দেই আমরা, ইমিউনোসাপ্রেসিভ যদি না দিয়ে আদার সিস্টেমিক স্টেরয়েড দিই, তখন দেখা যায় যে পেশেন্টটা ডেথ কন্ডিশনে চলে যায়। সেই কারণে কজ অফ ডেথ ইজ নট দ্য ডিজিজ, কজ অফ ডেথ হচ্ছে ইনফেকশন এন্ড কর্টিকোস্টেরয়েড ট্রিটমেন্ট। ঠিক আছে, এতক্ষণ ধরে শুরু থেকে আমি বলতেছি এটা খুব ইমার্জেন্সি কেন কি, যে এটার ডেথটা হচ্ছে কর্টিকোস্টেরয়েড ট্রিটমেন্টের জন্য এবং ইনফেকশনের জন্য। আরেকটা কারণে আমাদের এটা ডেথ হয় সেটা হচ্ছে ফ্লুইড এন্ড ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের জন্য। সেই কারণে রুগীটা যখনই হবে আমাদেরকে ফ্লুইড এন্ড ইলেকট্রোলাইটস এর কথা মাথায় রাখতে হবে। ফ্লুইড এবং ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের কারণে এই পেশেন্টের ডেথ হতে পারে। এটাই হচ্ছে মেইন পার্থক্যটা, তোমাদেরকে আমি আগে দেখিয়ে দিয়েছি, আর কিছু নাই। বুঝতে পেরেছো কিছু? সৌরভ কি আসতে পারছে না আসতে পারে নাই? আচ্ছা, প্রায় 11টা। ম্যাম আসতে পারে নাই, কারেন্ট নাই। আচ্ছা, আর কি কোনো কোয়েশ্চেন আছে তোমাদের? আচ্ছা, এই গত ক্লাসে আমাকে একজন ছেলে বলছিল যে অ্যাপথাস আলসার, এই যে ওরাল ক্যাভিটিতে যদি হয় তাহলে অ্যাপথাস আলসার আমরা ডিডিতে বলবো কিনা। প্র্যাকটিক্যালি অ্যাপথাস আলসার আমরা দিদিকে বলতে পারি না। সাধারণত দেখা যায় যে অ্যাপথাস আলসার আরেকটা নাম কি, ক্যাঙ্কার আলসার। এটা একটা, এই আলসারটা হচ্ছে একটা ইরেথমেটাস মেকিউল থাকে, একটা ছোট্ট লাল মেকিউল নিয়ে আসলো, এবং এই আলসারটা কি থাকে তোমার, আলসার এরপরে এই মেকিউল থেকে একটা আলসার ডেভেলপ করে, কিন্তু এই আলসারটার উপরে একটা ইয়েলো গ্রে ফিব্রিনাস মেমব্রেন থাকবে। অর্থাৎ একটা ছোট্ট আলসার, তার উপরে একটা ইয়েলো গ্রে, কখনো কখনো দেখবে হলুদ হলুদ একটা মেমব্রেন থাকে, একটা ফিব্রিনাস মেমব্রেন ঢাকা থাকে। সেই জন্য এটাকে দেখতে পেমফিকাস ভালগারিসের আলসারের মতো মনে হয় না। পেমফিকাস ভালগারিসের আলসারটা কি, একদম বড় বড় আলসার, আমি আগে দেখিয়েছি তোমাদেরকে, বড় বড় আলসার থাকে, একদম ইরোডেড থাকে, কিন্তু অ্যাপথাস আলসার গুলা ইরোডেড থাকে না। অ্যাপথাস আলসার গুলা থাকবে কি, একটা ছোট্ট আলসার এরিয়া, যেটা ইয়েলো গ্রে ফিব্রিনাস মেমব্রেন। ঠিক আছে, অর্থাৎ ইয়েলোইশ ছোট 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 তোমার আলসার থাকে, ওইগুলাকে ঠিক পুরো ঠোঁটে, গাম এরিয়াতে, এইগুলো এইসব এরিয়াতে থাকে। এটাও পেইনফুল, ওইটাও পেইনফুল, কিন্তু এইটার মতো লার্জ থাকে না, ছোট্ট আলসার, স্মল আলসার which is covered by yellow gray fibrinous membrane। এটাই হচ্ছে কি তোমার অ্যাপথাস আলসার। আমি এই জন্য ডিডিতে অ্যাপথাস আলসার আসলে আসেই না, যেহেতু ওই দিন একটা স্টুডেন্ট জিজ্ঞেস করছিল যে অ্যাপথাস আলসার হবে কিনা। অ্যাপথাস আলসারটা আসলে ডিডির ক্ষেত্রে বলা যায় না। তারপরে যদি তোমার মাথায় এসে থাকে এটা এত ছোট আলসার থাকে যে আমরা পেমফিকাস ভালগারিসের আলসারের সাথে কনফিউজ করার কোনোই চান্স নেই। ঠিক আছে, বুঝতে পেরেছো? ওই দিন যে জিজ্ঞেস করছিল সে ক্লিয়ার হইছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন রুহুল কবির, ও আচ্ছা, তোমাদের নেক্সট ম্যাম স্যার জয়েন করছেন, চলে আসছেন। আমি এখনই শেষ করে দিয়েছি। আচ্ছা, তোমাদের নেক্সট কোয়েশ্চেনটা আমি শোনা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে স্যার। আচ্ছা, কোয়েশ্চেনটা হচ্ছে তোমরা এখনই আনসারটা দিবা। তোমাদের ক্লাস কখন শেষ হয়? 1টার সময় না? তোমাদের ক্লাস 1টায় শেষ হয় না 2টায় শেষ হয়?
আচ্ছা, ঠিক আছে, তোমাদের স্যার যেহেতু চলে আসছে, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আমি কথা বলবো। হ্যাঁ, আজকে এখানেই। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। তোমরা নেক্সট ক্লাসে চলে যাও, তোমাদের স্যার চলে আসে। আসসালামু আলাইকুম ম্যাম।